গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ 11 পর্ব। এমন সময় যা ঘটল তার জন্য কেউ তৈরি ছিলেন না। প্রবীণ অর্বাচীন কারো কোনো আলোচনায় এই ব্যাপারের কোনো আভাস ইঙ্গিত পায়নি। বেলা তখন 4টে হবে। দোস্ত মোহাম্মদের বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় তুমুল কাণ্ড। দোকানিরা দুধদাড় করে দরজা জানলা বন্ধ করছে। লোকজন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি করছে। চতুর্দিকে চিৎকার, ও ভাই কোথায় গেলি, ও মামা শিগগির এসো। লোকজনের ভিড়ের ওপর দিয়ে টাঙ্গাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনই কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে যে আমার চোখের সামনে একখানা গাড়ি হুড়মুড়িয়ে কাবুল নদীর বরফের ওপর গিয়ে পড়ল। কেউ ফিরে পর্যন্ত তাকালো না। সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে কানের চিৎকার পৌঁছয়, বাচ্চায় সকাও আসছে, বাচ্চায় সকাও এসে পড়ল। এমন সময় গুড়ুম করে রাইফেলের শব্দ হলো। লক্ষ্য করলুম শব্দটা উত্তর দিক থেকে এলো। সঙ্গে সঙ্গে দিকবিদিক জ্ঞান শূন্য জনতা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল। যাদের হাতে কাঁধে বোঁচকা বুঁচকি ছিল তারা সেগুলো ফেলে দিয়ে ছুটল। একদল রাস্তার পাশের নয়াঞ্জলিতে নেমে গেছে, অন্য দল কাবুল নদীতে জমে যাওয়া জলের উপর ছুটতে গিয়ে বারে বারে পিছলে পড়ছে। রাস্তার পাশে যে অন্ধ ভিখারি বসত সে দেখি উঠে দাঁড়িয়েছে। ভিড়ের ঠেলায় এদিক ওদিক টাল খাচ্ছে আর দুহাত শূন্যে তুলে সেখানে যেন পথ খুঁজছে। আমি কোনো গতিকে রাস্তা থেকে নেমে নয়াঞ্জলি পেরিয়ে এক দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালুম। স্থির করলুম বিদ্রোহ বিপ্লবের সময় পাগলা ঘোড়ার চাট খেয়ে অথবা ভিড়ের চাপে দম বন্ধ হয়ে মরব না। মরতে হয় মরব আমার হিস্যার গুলি খেয়ে। 1 মিনিট যেতে না যেতেই আরেকজন ব্যক্তি এসে জুটলেন। ইনি ইটালিয়ান কলোনেল্লো, অর্থাৎ কর্নেল। বয়স 60-এর কাছাকাছি, লম্বা করগেটেড দাড়ি। এই প্রথম লোক পেলুম যাকে ধীরে সুস্থে কিছু জিজ্ঞাসা করা যায়। বললুম, আমি তো শুনেছিলুম ডাকাত সর্দার বাচ্চায় সকাও আসবে আমানুল্লাহর হয়ে সিনোয়ারিদের সঙ্গে লড়বার জন্যে, কিন্তু এ কি কাণ্ড? কলোনেল্লো বললেন, মনে হচ্ছে ভুল খবর, এ তো আসছে শহর দখল করবার জন্যে। তাই যদি হয় তবে আমানুল্লাহর সৈন্যরা এখনো শহরের উত্তরের দিকে যাচ্ছে না কেন? এরকম অতর্কিতে বাচ্চায় সকাও এসে পৌঁছলই বা কি করে? তার দলে কি পরিমাণ লোকজন, শুধু বন্দুক না কামান টামান সঙ্গে আছে? এসব অন্য কোনো প্রশ্নের উত্তর কলোনেল্লো দিতে পারলেন না। মাঝে মাঝে শুধু বললেন, কি অদ্ভুত অভিজ্ঞতা। আমি বললুম, সাধারণ কাবুলি যে ভয় পেয়েছে সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন? এরা যাচ্ছে কোথায়? কলোনেল্লো বললেন, আপন আপন রাজদূতাবাসে আশ্রয়ের সন্ধানে। ততক্ষণে বন্দুকের আওয়াজ বেশ গরম হয়ে উঠেছে। ভিড়ও দেখলুম ঢেউে ঢেউে যাচ্ছে, একটানা স্রোতের মতো নয়। 2 ঢেউয়ের মাঝখানে আমি কলোনেল্লোকে বললুম, চলুন বাড়ি যাই। তিনি বললেন যে শেষ পর্যন্ত না দেখে তিনি বাড়ি যাবেন না। মিলিটারি খেয়াল, তর্ক করা বৃথা। বাড়ির দোরের গোড়ায় দেখি আব্দুর রহমান। আমাকে দেখে তার দুশ্চিন্তা কেটে গেল। বাড়ি ঢুকতেই সে সদর দরজা বন্ধ করে তার গায়ে একগাদা ভারী ভারী পাথর চাপাল। বিচক্ষণ লোক, ইতিমধ্যেই দুর্গ রক্ষা করার যে বন্দোবস্তের প্রয়োজন সেটুকু সে করে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, বেনোয়া সাহেব কোথায়? বলল, তিনি মাত্র একটি সুটকেস নিয়ে টাঙ্গাই করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন। ততক্ষণে বন্দুকের শব্দের সঙ্গে মেশিন গানের একটানা ক্যাট ক্যাট যোগ দিয়েছে। আব্দুর রহমান চা নিয়ে এসেছিল, কান পেতে শুনে বলল, বাচ্চার সৈন্যরা গুলি আরম্ভ করেছে, বাচ্চা মেশিন গান কোথায় পাবে? আমি জিজ্ঞেস করলুম, বাদশার সৈন্যরা কি এতক্ষণে বাচ্চার মুখোমুখি হল? তবে সে কি বিনা বাধায় কাবুলে পৌঁছল? আব্দুর রহমান বললে, দোরের গোড়ায় দাঁড়িয়ে অনেককেই তো জিজ্ঞেস করলুম, কিন্তু কেউ কিছু বলতে পারল না। বোধ হচ্ছে বাচ্চা বিনা বাধাই এসেছে। ওর দেশ হল কাবুলের উত্তর দিকে, আমার দেশ পানশির তারও উত্তরে। ওদিকে কোনো বাদশাহী সৈন্যের আনাগোনা হলে আমি দেশের লোকের কাছ থেকে বাজারে খবর পেতুম।
বাদশাহী সৈন্যের সবাই তো এখন পূব দিকে সিনোয়ারিদের বিরুদ্ধে লড়তে গিয়েছে, আলী আহমদ খানের তাবেতে। গোলাগুলি চলল, সন্ধ্যা হলো। আব্দুর রহমান আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আগুনের তদারকিতে বসল। তার চোখ মুখ দেখে আন্দাজ করলুম সে কাবুলিদের মতো ভয় পায়নি। কথাবার্তা থেকে বুঝতে পারলুম বাচ্চা যদি যেতে তবে লুটতরাজ নিশ্চয়ই হবে, এবং তাই নিয়ে আমার মঙ্গলামঙ্গল সম্বন্ধে সে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এসব ছাপিয়ে উঠছে তার কৌতূহল আর উত্তেজনা। শহরে সার্কাস ঢুকলে ছেলেপিলেদের যেরকম হয়। কিন্তু এই বাচ্চায় সকাউটি কে? আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে হলো না, সে নিজের থেকেই অনেক কিছু বলল, এবং তার থেকে বুঝলুম যে আব্দুর রহমান বরফের জহুরি, ফ্রস্টবাইটের ওঝা, রন্ধনে ভীমসেন, ইন্ধনে নলরাজ সব কিছুই হতে পারেন, কিন্তু বসওয়েল হতে এখনও তার ঢের দেরি। বাচ্চায় সকাও সম্বন্ধে সে যা বলল তার উপরে উত্তম রবিনহুড খাড়া করা যায়, কিন্তু সে বস্তু জলজ্যান্ত মানুষের জীবনী বলে চালানো অসম্ভব। 14 আনা বাদ দেওয়ার পরও যেটুকু রইল তার থেকে বাচ্চার জীবনের এইটুকু পরিচয় পাওয়া গেল যে সে প্রায় 100 ডাকাতের সর্দার। বাসস্থান কাবুলের উত্তর দিকে কুহিস্তানে, ধনীকে লুটে গরিবকে পয়সা বিলয়। আমানুল্লাহ যখন ইউরোপে ছিলেন তার পরাক্রম তখন এমনই বেড়ে গিয়েছিল যে কাবুল কুহিস্তানের পণ্যবাহিনীর কাছ থেকে সে রীতিমতো ট্যাক্স আদায় করত। আমানুল্লাহ ফিরে এসে কুহিস্তানের হাটে বাজারে নোটিশ লাগান, ডাকাত বাচ্চায় সকাওয়ের মাথা চাই, পুরস্কার 500 টাকা। বাচ্চা সেগুলো সরিয়ে পাল্টা নোটিশ লাগায়, কাফির আমানুল্লাহর মাথা চাই, পুরস্কার 1000 টাকা। আব্দুর রহমান জিজ্ঞেস করল, কর্নেলের ছেলে আমাকে শুধালো যে আমি যদি আমানুল্লাহর মুন্ডুটা কাটি আর আমার ভাই যদি বাচ্চায় সকাওয়ের মুন্ডুটা কাটে তবে আমরা দুজনে মিলে কত টাকা পাব? আমি বললাম 1500 টাকা। সে হেসে লুটোপুটি বলল, 1 পয়সা নাকি পাবো না। বুঝিয়ে বলুন তো হুজুর, কেন পাবো না? আমি সান্ত্বনা দিয়ে বললুম, কেউ জ্যান্ত নেই বলে তোমাদের টাকাটা মারা যাবে বটে, কিন্তু কর্নেলের ছেলেকে বলো যে তখন আফগানিস্তানের তখ তোমার পরিবারে যাবে। আরও শুনলুম বাচ্চায় সকাও নাকি দিন 10 আগে হঠাৎ জবলুস সিরাজের সরকারি বড় কর্তার কাছে উপস্থিত হয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে সে আমানুল্লাহর হয়ে সিনোয়ারিদের সঙ্গে লড়বে, এবং সেই কসমের জোরে 100 রাইফেল তার কাছ থেকে বাগিয়ে নিয়ে ফের উধাও হয়ে গিয়েছিল। তবে কি সেই বন্দুকগুলো নিয়েই বাচ্চার দল আমানুল্লাহকে আক্রমণ করেছে? আশ্চর্য হবার কি আছে? আমানুল্লাহ যখন উপজাতিদের কাছ থেকে তোলা ট্যাক্সের পয়সায় ফৌজ পুষে তাদের কাবুতে রাখেন, তখন বাচ্চাই বা আমানুল্লাহর কাছ থেকে বন্দুক পাকিয়ে তাকে আক্রমণ করবে না কেন? রাত তখন 12টা। আব্দুর রহমান বলল, আজ আমি আপনার বসবার ঘরে শোব। আমি বললুম, তুমি তো ঠান্ডা ঘর না হলে ঘুমোতে পারো না, আমার প্রাণ রক্ষার জন্য তোমাকে এত দুর্ভাবনা করতে হবে না। আব্দুর রহমান বলল, কিন্তু আমি অন্য ঘরে শুলে আমার বিপদ আপদের খবর আপনি পাবেন কি করে? আমার জান বাবা আপনার হাতে সঁপে দিয়ে যাননি? কথাটা সত্যি। আব্দুর রহমান আমার চাকরিতে ঢুকেছে খবর পেয়ে তার বুড়া বাপ গাঁ থেকে এসে আমাকে তার জানের মালিক, স্বভাব চরিত্রের তদারকদার এবং চটে গেলে খুন করবার হক দিয়ে গিয়েছিলেন। আমি বুড়াকে খুশি করবার জন্যে সিংহ ও মুশিকের গল্প বলেছিলুম, কিন্তু আব্দুর রহমানের ফন্দিটা দেখে অবাক হলুম। সাক্ষাৎ নিউটন। এদিকে বাক্সে 2 ফুটো করে 2 বেড়ালের জন্যে, অন্যদিকে মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করতে পারে। একদিকে কর্নেলের ছেলের ধাঁধায় বোকা বনে যায়, অন্যদিকে তর্কে বাঙালিকেও কাবু করে আনে। আব্দুর রহমান শুয়ে শুয়ে কতলে আম অর্থাৎ পাইকারি খুন খারাপি লুটতরাজের যে বর্ণনা দিল, তার থেকে বুঝলুম বাচ্চায় সকাও যদি শহর দখল করতে পারে তবে তার কোনোটাই বাদ যাবে না। চেঙ্গিস নাদির রাজা বাচ্চা হয়ে যখন এসব করতে পেরেছেন, তখন বাচ্চা ডাকাত হয়ে এসব করবে না সে আশা দিদিমার রূপকথাতেও করা যায় না। ইরান, আফগানিস্তান, চীন প্রভৃতি সভ্য দেশে সাজা দেওয়ার নানারকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে। কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া, কোমর অবধি মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করে মারা,
পেট কেটে চোখের সামনে নাড়ি ভুড়ি বের করে মারা, জ্যান্ত অবস্থায় চামড়া তুলে মারা ইত্যাদি বহুতর কায়দায় অনেক চাক্ষুষ বর্ণনা আমি শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে লম্বা পেরেক দিয়ে দুকান দেওয়ালের সঙ্গে গেঁথে দেওয়া। আব্দুর রহমানের কাছ থেকে শোনা সেই অবস্থায় নাকি মানুষের ঘুম পায় আর মাথা বারবার ঝুলে পড়ে। তার তুলনায় রাইফেল গান, মেশিন গানের শব্দ আর চেঙ্গিস নাদিরের কাহিনীর স্মরণ ধুলি পরিমাণ। কাজেই সেই অবস্থায় ঘুমিয়ে পড়াটা বীর অথবা কাপুরুষ কোনো কিছুরই লক্ষণ নয়। সকালবেলা দেউড়ি খুলে দেখি শহরে মেলার ভিড়। কাবুল শহরের আশেপাশের গাঁ থেকে নানা রকম লোক এসে জড়ো হয়েছে সুযোগ সুবিধা পেলে লুটে যোগ দেবে বলে। অনেকের কাঁধেই বন্দুক, শীতের ভারী ভারী জামার ভেতর যে ছোড়া পিস্তলও আছে সেটাও অনায়াসে বোঝা গেল। আব্দুর রহমানের বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লুম ব্যাপারটার তদারক তদন্ত করবার জন্যে। আর কাবুল শহরের ভিতরকার বড় দুর্গ। হুমায়ুনের জন্ম এই আর্কের ভিতরেই হয়েছিল। আর্ক থেকে বড় রাস্তা বেরিয়ে এসে কাবুল নদীর পাড়ে ঠেকেছে, তাকেই কাবুলের চৌরঙ্গি বলা যেতে পারে। সেখানে দেখি একটা বড় রকমের ভিড় জমেছে। কাছে গিয়ে বুঝলুম কোন এক বড় রাজকর্মচারী, অফিসারও হতে পারেন, কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্যে শলা মন্ত্রণা দিচ্ছেন। ধরো হাতিয়ার, ফ্রান্সের লোক, বাঁধো দল, বাঁধো দল, এই ধরনের ওজস্বিনী ফরাসিনী বক্তৃতা নয়। ভদ্রলোকের মুখ শুকনো, ফ্যাকাশে ঠোঁট কাঁপছে আর বিড়বিড় করে যা বলছেন 10 হাত দূর থেকে তা শোনা যাচ্ছে না। টিমের কাপ্তান যেরকম প্র্যাকটিসের পূর্বে আটা আটা হকি স্টিক বিলোয়, তেমনি গাদা গাদা দামি দামি ঝকঝকে রাইফেল বিলোনো হচ্ছে। বলা নেই ক নেই, যার যা ইচ্ছে একখানা রাইফেল কাঁধে ঝুলিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। শুধু লক্ষ্য করলুম উত্তর দিকে কেউই গেল না, অথচ লড়াই হচ্ছে সেই দিকেই। রাইফেল বিলোনো শেষ হতেই ভদ্রলোক তড়িৎ গতিতে চলে গেলেন। বিপজ্জনক অবশ্য কর্তব্যকর্ম অর্ধ সমাধান করে মানুষ যেরকম তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে, তখন চোখে পড়ল তার পরনে পাঞ্জাবি, কুর্তা, জুব্বা, পাগড়ি, দেরেশি নয়। তারপর তাকিয়ে দেখি কারো পরনেই দেরেশি নয়, আর সকলের মাথায় পাগড়ি। আমার পরনে স্যুট, মাথায় হ্যাট। অস্বস্তি বোধ হতে লাগল। এমন সময় দেখি ভিড় ঠেলে হনহন করে এগিয়ে আসছেন মীর আসলম। কোনো কথা না কয়ে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বাড়ির দিকে টেনে নিয়ে চললেন। আমার কোনো প্রশ্নের উত্তরে মুখ না খুলে, কোনো কথায় কোনো কান না দিয়ে। বাড়ি পৌঁছতেই আমাদের দুজনকে দেখে আব্দুর রহমান কি একটা বলে 3 লম্ফে বাড়ি থেকে বেরোল। মীর আসলম আমাকে বলতে আরম্ভ করলেন, এ কি তামাশা দেখার সময়, না ইয়ার কি করে ঘুরে বেড়াবার মৌকা, তাও আবার দেরেশি পরে? আমি শুধু বললুম, কি করে জানবো বলুন যে দেরেশি পরার আইন মকুব হয়ে গেছে? মীর আসলম বললেন, মকুব বাতিলের প্রশ্ন এখন কে শুধায় বাপু? যে কোনো মুহূর্তে বাচ্চায় সকাল শহরে ঢুকতে পারে। কাবুলিরা তাই দেরেশি ফেলে ফের মুসলমান হয়েছে। দেখলে না, ইস্তক সর্দার খান জব্বা পরে রাইফেল বিলোলেন। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি কথা, রাজপরিবার পর্যন্ত ভয় পেয়ে দেরেশি ছেড়েছেন? মীর আসলম বললেন, উপায় কি বলো? বাদশাহী ফৌজ থেকে সৈন্যেরা সব পালিয়েছে। এখন আমানুল্লাহর একমাত্র ভরসা যদি কাবুল শহরের লোক রাইফেল বন্দুক নিয়ে বাচ্চাকে ঠেকাতে পারে। তাদের খুশি করার জন্য দেরেশি বর্জন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু আপনি তো বলেছিলেন রাজধানীর সৈন্যেরা কখনো বিদ্রোহ করে না। বিদ্রোহ তারা করেনি, তারা সব পালিয়েছে। যাদের বাড়ি বহু দূরে, বরফ ভেঙে এখন যেসব জায়গায় পৌঁছানো যায় না, তারা এখনও শহরে গা ঢাকা দিয়ে আছে। নিতান্ত যারা গা ঢাকাও দিতে পারেনি, তারাই লড়তে গেছে। অন্তত আমানুল্লাহর বিশ্বাস তাই। আসলে তারা দেহ আফগানানের পাহাড়ের গায়ে বসে চন্দ্র সূর্য তাক করে গুলি ছুঁড়ছে। বাচ্চাকে এখনও ঠেকিয়ে রেখেছে আমানুল্লাহর দেহরক্ষী খাস সৈন্যদল। আমি ব্যস্ত হয়ে বললুম, কিন্তু মৌলানার বাসা তো দেহ আফগানানের পাহাড়ের গায়ে, চলুন তার খবর নিয়ে আসি। মীর আসলম বললেন, শান্ত হও, আমি সকালে সেদিকেই গিয়েছিলুম, কিন্তু মৌলানার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি।
সেখানে লড়াই হচ্ছে। আমি মোল্লা মানুষ, কাবুল শহর আমাকে চেনে। আমি যখন সেখানে পৌঁছতে পারিনি, তুমি যাবে কি করে? এই সংবাদ শুনে আমার মন থেকে অন্য সব প্রশ্ন মুছে গেল। চুপ করে বসে বসে ভাবতে লাগলুম কিছু করার উপায় আছে কিনা। মীর আসলম আমাকে বাড়ি থেকে বেরোতে পই পই করে বারণ করে চলে গেলেন। ইতিমধ্যে আব্দুর রহমান একখানা নূতন রাইফেল নিয়ে উপস্থিত, চোখে মুখে খুশি উপচে পড়ছে। বলল, হুজুর, চট করে একখানা কাগজে লিখে দিন আপনার রাইফেল নেই, আমি আরেকটা নিয়ে আসি। আমি তখন মৌলানার কথা ভাবছি। আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আব্দুর রহমান চলে গেল। লুটপাট আরম্ভ হয়নি সত্য, কিন্তু হতে কতক্ষণ। সকালবেলা যখন বেরিয়েছিলুম তখন কোথাও কোনো পুলিশ দেখতে পাইনি। রাজার দেহরক্ষীরা পর্যন্ত বাচ্চাকে ঠেকাতে গিয়েছে। এখন শহর রক্ষা করবে কে? আর এই পরিস্থিতি আফগান ইতিহাসে কিছু অভিনব বস্তু নয়। বাবুর বাচ্চা তার আত্মজীবনীতে লিখেছেন, কাবুল শহরে কোনো প্রকার অশান্তির উদ্ভব হলেই আশেপাশের চোর ডাকাত শহরের আনাচে কানাচে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করত। মীর আসলম আবার আরেকটা সুখবর দিলেন যে বাবুরের আমলে কাবুল আজকের চেয়ে অনেক বেশি সভ্য ছিল। অসম্ভব নয়, কারণ বাবুর লিখেছেন অশান্তির পূর্বাভাস দেখতে পেলেই তিনি রাস্তায় রাস্তায় সেপাই মোতায়েন করতেন। আমানুল্লাহ যে পারেননি সে তো স্পষ্ট দেখতে পাচ্ছি। অবশ্য একটা সান্ত্বনার কথা হচ্ছে এই যে কাবুলের বসত বাড়ি লুট করা সহজ ব্যাপার নয়। প্রত্যেক বাড়ি দুর্গের মতো করে বানানো, চারিদিকে উঁচু পাঁচিল, সেও আবার খানিকটা উঠে ভেতরের দিকে বেঁকে গিয়েছে। তাতে সুবিধে এই যে মই লাগিয়ে ভেতরে লাফিয়ে পড়ার উপায় নেই। দেয়ালের গায়ে আবার এক সারি ছেঁদা, বাড়ির ছাতে দাঁড়িয়ে দেয়ালের আড়াল থেকে সেই ছেঁদা দিয়ে রাইফেল গুলিয়ে নির্বিঘ্নে বাইরে গুলি চালানো যায়। বাড়িতে ঢোকার জন্যে মাত্র একখানা বড় দরজা, সে দরজা আবার শক্ত ঝুনো কাঠে তৈরি, তার গায়ে আবার ফালি ফালি লোহার পাত পেরেক দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। মোক্ষম বন্দোবস্ত। দুখানা রাইফেল দিয়ে 50 জন ডাকাতকে অনায়াসে ঠেকিয়ে রাখা যায়, কারণ যারা রাস্তা থেকে হামলা করবে তাদের কোনো আচ্ছাদন আবরণ নেই, যার তলা থেকে রাইফেলের গুলি বাঁচিয়ে দেয়াল ভাঙবার বা দরজা পোড়াবার চেষ্টা করতে পারে। কিন্তু প্রশ্ন, এই ডিসেম্বরের শীতে সমস্ত রাত ছাদের উপর টহল দিয়ে নজর রাখবে কে? বড় পরিবার হলে কথা নেই, পালা দিয়ে পাহারা দেওয়া যায়। কিন্তু এই স্থলে সেই প্রাচীন সমস্যা, কাকা আর আমি একা, চোর আর লাঠি দুজন। বরঞ্চ তার চেয়েও খারাপ, চোর না হয়ে এরা হবে ডাকাত, আর হাতে লাঠি নয় বন্দুক। আর সংখ্যায় এদের নারায়ণী সেনা হতেও আপত্তি নেই। এই অবস্থায় মৌলানা আর তার তরুণী ভার্যাকে ডেকে আনি কোন বুদ্ধিতে? কিন্তু ওদিকে হয়তো তারা রয়েছেন আন্ডার দি ফায়ার, দুই ফৌজের মাঝখানে। স্থির করলুম বেশি ভেবে কোনো লাভ নেই। মৌলানার পাড়ায় ঢুকবার সুযোগ পেলেই তাকে সব কথা বুঝিয়ে বলে নির্বাচনের ভারটা তারই হাতে ছেড়ে দেব। আব্দুর রহমান খবর দিল বাচ্চার ডাকুরা অ্যারোড্রোম দখল করে ফেলেছে বলে আমানুল্লাহর হাওয়াই জাহাজ উঠতে পারছে না। আমি শুধলুম, কিন্তু আমানুল্লাহ বিদেশ থেকে যেসব ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি এনেছিলেন সেসব কি হল? নিরুত্তর। কাবুল বাসিন্দাদের যে রাইফেল দেয়া হলো তারা লড়তে যায়নি? আব্দুর রহমান যা বলল তার হুবহু তর্জমা বাংলা প্রবাদে আছে। শুধু এ স্থলে উলু খড়ের দুখানা পা আছে বলে দু রাজার মাঝখানে সে যেতে রাজি হচ্ছে না। আমি বললুম, তাজ্জবের কথা বলছ আব্দুর রহমান? বাচ্চায় সকাও ডাকাত, সে আবার রাজা হলো কি করে? আব্দুর রহমান যা বলল তার অর্থ, বাচ্চা শুক্রবার দিন মোল্লাদের হাত থেকে তাজ পেয়েছে, খুতবায় তার নাম বাদশা হিসেবে পড়া হয়েছে, আমানুল্লাহ কাফির সে ফতোয়া প্রচারিত হয়েছে, ও বাচ্চায় সকাও বাদশাহ হবিবুল্লাহ খান নাম ধারণ করে কাবুল শহর থেকে কাফির আমানুল্লাহকে বিতাড়িত করবার জন্য জিহাদ ঘোষণা করেছেন। অদৃষ্টের পরিহাস, আমানুল্লাহর পিতার নাম হবিবুল্লাহ। আততায়ীর হাতে নিহত হবিবুল্লাহর অতৃপ্ত প্রেতাত্মা কি স্বীয় নামেই প্রতিহিংসার রক্ত অনুসন্ধান করছে? সন্ধ্যার দিকে আব্দুর রহমান তার শেষ বুলেটিন দিয়ে গেল, আমানুল্লাহর হাওয়াই জাহাজ কোনো গতিকে উঠতে পারায় বোমা ফেলেছে, বাচ্চার দল পালিয়ে গিয়ে মাইলখানেক দূরে খানা গেড়েছে।
জনমানবহীন রাস্তা, অথচ শান্তির সময় এই রাস্তা গমগম করে। আমার গা ছমছম করতে লাগল। দুদিকের দোকানপাট বন্ধ, বসতবাড়ির দেউড়ি বন্ধ। বাসিন্দারা সব পালিয়েছে না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে বোঝবার উপায় নেই। যে কুকুর বেড়াল বাদ দিয়ে কাবুলের রাস্তার কল্পনা করা যায় না, তারা সব গেল কোথায়? যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে, সেখানে ডাইনে বাঁয়ে উকি মেরে দেখি একই নির্জনতা। এসব গলি শীতের দিনেও কাচ্চা বাচ্চার চিৎকারে গরম থাকে। মানুষের কানের তো কথাই নেই, বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায়। এখন সব নিঝুম নীরব। গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে, এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গের ঘা পাঁচড়া দেখাতে আরম্ভ করেছে। শহরের উত্তর প্রান্ত, পর্বতের সানুদেশ। মৌলানার বাড়ি এখনো বেশ দূরে। বাচ্চার একদল ডাকাত এদিকে আক্রমণ করেছিল। তারা সব পালিয়েছে না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে কে জানে। হঠাৎ দেখি দূরে এক রাইফেলধারী আমার দিকে এগিয়ে আসছে। ডাইনি বাঁয়ে গলি নেই যে ঢুকে পড়ব, দাঁড়িয়ে বা পেছন ফিরে লাভ নেই। আমি তখন মামুলি পাখি মারা বন্দুকের পাল্লার ভেতরে এগিয়ে চললুম। মনে হলো রাইফেলধারীও আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাকে হাতিয়ারহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি। দুজনে মুখোমুখি হলুম। সে একবার আমার মুখের দিকে তাকালও না। চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন। তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল, নিরাশ হয়ে ফিরছে? কে জানে কি। মৌলানার বাড়ি গলির ভেতর। সেখানে পৌঁছনো পর্যন্ত দ্বিতীয় প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হল না। কিন্তু এবারে নূতন বিপদ। দরজার কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। তবে কি মৌলানার কেউ নেই? অথবা সে শীতে দরজা জানলার সবকিছু বন্ধ বলে কড়া নাড়া, আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছচ্ছে না। অনেকক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম। কতক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম বলতে পারব না। হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হল। মৌলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খিল দিয়ে বসে আছেন, স্বামীর গলা না শুনলে দরজা খুলবেন না, অথবা একা একা থেকে ভয়ে মূর্ছা গেছেন। আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরোতে লাগল। নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেঁচাচ্ছি। মনে হচ্ছে এ আমার গলা নয়, আমার নাম নয়। হঠাৎ শুনি মেয়াও, জিয়াউদ্দিনের বেড়াল। আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মাওলানা, চোখ ফোলা, গাল এমনিতেই ভাঙা, আরও বসে গিয়েছে, দুদিনে 10 বছর বুড়িয়ে গিয়েছেন। বললেন, পরশুদিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙা আনতে পাঠিয়েছিলেন, সে এখনো ফেরেনি। পাড়ার আর সবাই পালিয়েছে। ইতিমধ্যে বাচ্চার সেপাই দুবার এই রাস্তা দিয়ে নেমে এসে দুবার হটে গিয়েছে। স্বামী স্ত্রী আল্লাহর হাতে জান সঁপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষা করছিলেন। সে তো হলো, কিন্তু এখন চলো, এই নির্জন ভুতুড়ে পাড়ায় আর এক মুহূর্ত থাকা নয়। তখন মৌলানা যা বললেন তা শুনে বুঝলুম এ সহজ বিপদ নয়। তার স্ত্রী আসন্ন প্রসবা। আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন। বললুম, তাহলে আর বসব না, টাঙার সন্ধানে চললুম। শহরে ফিরে এসে পাক্কা 2 ঘন্টা এই আস্তাবল সে বাগিখানা অনুসন্ধান করলুম। একটা ঘোড়া দেখতে পেলুম না। শুনলুম ডাকাত এবং রেকুইজিশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে। এখন উপায়? একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর। সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই। কিন্তু না, এতে কোনো কিন্তু নেই, রাজি করাতেই হবে। কিন্তু বাড়ি ফিরে যে নয়নাভিরাম দৃশ্য দেখলুম, তেমনটা জীবনে আর কখনো দেখিনি। আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনের গৌর প্রাঙ্গণ। বেনোয়ার সাহেব আর মৌলানা নিত্যিকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। আব্দুর রহমানও সসম্ভ্রমে গলা খাঁকারে দিয়ে বোঝালো, পুরা বাঁধকে জানানা হ্যায়। জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘণ্টাখানিক পরেই নাকি তার চাকর টাঙা নিয়ে উপস্থিত হয়।
আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলুম না, এ দুর্দিনে সে টাঙা পেল কোথায়। তারপর তাকিয়ে দেখি বেনোয়া সাহেবের গালে দুদিনের দাড়ি, কোট পাতলুন দুমড়ানো, চেহারা অধৌত। ভদ্রলোক ফরাসি, হামেশাই ফিটফাট থাকেন। শান্তিনিকেতনের সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র তিনি বাঙালি ফিট বাবুর মতো ধুতি কুঁচিয়ে পড়তে জানতেন। শুধু তাই নয়, বাঁ হাত দিয়ে কোঁচাটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন। বললেন পরশুদিন টাঙ্গা ফরাসি লিগেশনে পৌঁছতে পারেনি। লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উজিয়ে গাড়ি খানিকটা চলার পর গাড়ি গাড়োয়ান দুজন দিশেহারা হয়ে যায়। শেষটায় গাড়োয়ান সাহেবের কথায় কান না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে পূব দিকে 3 মাইল দূরে নিজের গাঁয়ে উপস্থিত হয়। সাহেব দুরাত্রির একদিন গরিব চাষার গোয়াল ঘরে না আর কোথাও লুকিয়ে কাটিয়েছেন। 2-4 ঘন্টা অন্তর অন্তর নাকি গাড়োয়ান আর তার ভাই বেরাদর গলার উপর হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছে যে কাবুল শহরের সব ফিরিঙ্গিকে জবাই করা হচ্ছে। বেনোয়া সাহেব ভালো সাহিত্যিক, কাজেই বর্ণনাটা দিলেন বেশ রসিয়ে রসিয়ে, আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে। কিন্তু চেহারা দেখে বুঝতে পারলুম যে 1914-18 সালের লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এই অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি। মৌলানা বললেন, সাহেব বড় বেঁচে গেছেন। গাঁয়ের লোক যে আপনার গলা কেটে গাজী হবার লোভ সম্বরণ করতে পেরেছে, সেই আমাদের পরম সৌভাগ্য। বেনোয়া বললে, চেষ্টা হয়নি কিনা বলতে পারবো না। যখনই দেখেছি 2-3 জন মিলে ফিসফাস করছে, তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, বাড়িওয়ালা আমাকে অতিথি হিসেবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বিবেচনা করে আর 5 জনকে ঠেকিয়ে রেখেছিল। আমি বললুম, আমি কাবুলের গাঁয়ে 1 বছর কাটিয়েছি। আমার বিশ্বাস, কাবুল উপত্যকার সাধারণ চাষা অত্যন্ত নিরীহ, পারতপক্ষে খুন খারাপি করতে চায় না। বেনোয়া সাহেব বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন। আমি মৌলানাকে বললুম, দেখলে, ফরাসি, জার্মান, রুশ, তুর্ক, ইরানি, ইতালি সবাই আপন আপন লিগেশনে গিয়ে আশ্রয় নিচ্ছে। শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই। মৌলানা বললেন, ব্রিটিশ লিগেশন ব্রিটিশের জন্যে, বাংলা কথা। যদিও লিগেশন তৈরি ভারতীয় অর্থে, চলে ভারতের পয়সায়, ইস্তক হিজ ব্রিটানিক ম্যাজেস্টিস মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস হামফ্রিস নুন খান ভারত সরকারের। আমি বললাম, বিস্তর নুন, মাসে 3-4 হাজার টাকার। দুজনেই এক বাক্যে স্বীকার করলুম যে পরাধীন দেশের অবমাননা লাঞ্ছনা বিদেশে না গেলে সম্মুখ হৃদয়ঙ্গম হয় না। জার্মান কবি গোটে বলেছেন, যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি। 4 দিন অরাজকতার ভেতর দিয়ে কাটল। কনফুসিয়াস বলেছেন, বাঘ হতে ভয়ঙ্কর অরাজক দেশ। আমি মনে মনে বললুম, তারও বাড়া যবে ডাকু পরে রাজবেশ। আমানুল্লাহ বসে আছেন আর্কের ভিতরে। তার চেলা চামুণ্ডেরা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করবার জন্যে। কেউ কান দিচ্ছে না। শহর চোর ডাকাতে ভর্তি। যেসব বাড়ি পাকাপোক্ত মাল দিয়ে তৈরি নয়, সেগুলো লুট হচ্ছে। একটুখানি নির্জন রাস্তায় যাবার জো নেই। ওভারকোটের লোভে শীতকাতুরে ফিচকে ডাকাত সব কিছু করতে প্রস্তুত। টাকার চেয়েও ডাকাতের লোভ ওই জিনিসের উপর, কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই। হাট বসছে না বলে দুধ, মাংস, আলু, পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না। গম ডালের মুদিও গ্যাঁট হয়ে বসে আছে দাম চড়বার আশায়। কাবুল শহর বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শ্বেতাঙ্গরা রাস্তায় বেরোচ্ছে না। একমাত্র রুশ পাইলটটা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমান ঘাঁটিতে যাওয়া আসা করছে। হাতে রাইফেল পর্যন্ত নেই, কোমরে মাত্র একটি পিস্তল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলুম খাস কাবুলের বাসিন্দাদের ব্যবহার দেখে। রাইফেল ঝুলিয়েছে কাঁধে, বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে, কেউ পড়েছে আড়াআড়ি করে পৈতের মতো বুকের ওপরে, কেউ বা বাজুবন্ধ বানিয়ে বাহুতে, কেউ কাঁকন করে কবজিতে, 2-1 মল করে পায়ে। যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্যে দিন আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল, সে আজ অলঙ্কার রূপে ব্যবহৃত হল।
কিন্তু আশ্চর্য, নগরী রক্ষা করতে এদের কোনো উৎসাহ নেই। দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই। প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন। সর্বব্যাপী অনিশ্চয়তা এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। মীর আসলম কানে কানে বললেন, তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভেতরে গোপন বোঝাপড়া হয়ে গেছে যে কাবুলিরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে বাচ্চা শহর লুট করবে না। কথাগুলি যীশু খ্রিস্টের করাঙ্গুলি হয়ে আমার অন্ধত্ব ঘুচিয়ে দিল। মীর আসলমের খবর সত্য বলে ধরে নিলে কাবুলবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায়। কিন্তু হায়, অস্ত্র বলে হীন, অর্থ সামর্থ্যে দিন যে রাজা শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন, অনুর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতিপথে চালিত করবার জন্যে আপন সুখ শান্তি বিসর্জন দিলেন, বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখোজ্জ্বল করলেন, তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করল ঘৃণ্য নীচ দস্যুকে। একেই কি বলে কৃতজ্ঞতা, নিমক হালালি? তবে কি আমানুল্লাহ কাফির? মীর আসলম গর্জন করে বললেন, আলবত না। যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করেন না, নমাজ রোজা যিনি বারণ করেননি, হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ, তার শত্রুর সঙ্গে যোগ দেওয়া তেমনি পাপ। পক্ষান্তরে বাচ্চায় সকাও খুনি ডাকাত, ওয়াজিবুল কতল, কতলের উপযুক্ত। সে কোশ্চিনকালেও আমিরুল মুমিনিন হতে পারবে না। মীর আসলম বহু শাস্ত্রে অগাধ পণ্ডিত। আমার বিবেক বুদ্ধিও তার কথায় সায় দিল। তবু বললাম, কিন্তু আপনি আবার কবে থেকে আমানুল্লাহর খয়ের খাঁ হলেন? মীর আসলম আরও জোরে হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক। আমি বলি আমানুল্লাহ কাফির নয়, তার বিরুদ্ধে বিদ্রোহ নাজায়েজ, অশাস্ত্রীয়। নাস্তিক রাসান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানেও ওই মত। দেমিদভকে বললুম, রেভলিউশন আরম্ভ হয়েছে। তিনি বললেন, না, রেবেলিয়ন। আমি শুধালুম, তফাৎটা কি? তিনি বললেন, রেভলিউশন প্রগতিগামী, রেবেলিয়ন প্রগতি পরিপন্থী। ভাবলাম মীর আসলমকে এই খবরটা দিলে তিনি খুশি হবেন। বুড়ো উল্টে গম্ভীর হয়ে বললেন, সমরকন্দ বুখারার মুসলিমদের উচিত রুশের বিরুদ্ধে বিদ্রোহ করা। রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না। খামখেয়ালি ছোটলাটের আশু আগমন সংবাদ শুনে যেরকম গাঁয়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান, মৌলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই। মৌলানার বউ যে বড়লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন, তিনি কোন দিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন, তাকে কে অভ্যর্থনা করবেন, তিনি এলে তাকে কোথায় রাখতে হবে, কি খাওয়াতে পরাতে হবে, সে সম্বন্ধে কোনো প্রকার অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ আমাদের কারো হয়নি। মৌলানার বউও কিছুই জানেন না, তার এই প্রথম বাচ্চা হচ্ছে। শুনেছি আফগান মেয়েরা ক্ষেতের কাজ খানিকক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে। আসন্ন প্রসবার জন্যে আফগান পণ্যবাহিনীও নাকি প্রতীক্ষা করে না। সে নাকি বাচ্চা কোলে করে একটু পা চালিয়ে পণ্যবাহিনীতে আবার যোগ দেয়। মৌলানার বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার কাছ থেকে এরকম কসরত আশা করা অন্যায়। লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম। কিছু খেতে পারেন না, রাত্রিরে ঘুম হয় না, সমস্ত দিন ঢুলু ঢুলু চোখ। মৌলানাকে 1 মিনিটের তরে সেই ঢুলু ঢুলু চোখের আড়াল হতে দেন না। অন্যের প্রাণ হরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলা সব মানুষের একই আচরণ। ডাক্তার কিছুতেই বাড়ি থেকে রাস্তায় বেরোতে রাজি হয় না। সেদিন তাকে যা সাধ্য সাধনা করছিলুম তার অর্ধেক তোষামোদে কালো ভঙ্গজ মেয়ের জন্যে বিনাপনে নিকস্যি নটবর বর মেলে। বাড়ি ফেরবার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলুম, মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াব। শ্মশান বৈরাগ্যের মতো এ হল শ্মশান প্রতিজ্ঞা। সিভিল সার্জন যেরকম গরিব রুগীর অর্থ সামর্থ্যের প্রতি ভ্রুক্ষেপ না করে 2.5 গজি প্রেসক্রিপশন ঝেড়ে যান, কাবুলি ডাক্তার তেমনি পথ্যের ফিরিস্তি আউড়ে গেলেন।
শুনে ভয় পেয়ে মৌলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম। 4 দিন ধরে খাচ্ছি রুটি, ডাল আর বিনা দুধের চা। এ দুর্দিনে স্বয়ং আমানুল্লাহ ওসব ফ্যান্সি পথ্যি জোগাড় করতে পারবেন না। দুধ, আঙুর, ডিম, বলে কি, পাগল না মাথা খারাপ? আব্দুর রহমান সবিনয় নিবেদন করল সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর 2 ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে। ডাকাতিতে আমার মরাল অবজেকশন নেই, জস্মিন দেশে যদাচার। তদুপরি প্রবাসে নিয়ম নাস্তি, কিন্তু সবসময় সব ডাকাত তোর বাড়ি ফেরে না। যদি আব্দুর রহমান বাড়ি না ফেরে তবে বাড়ি অচল হয়ে যাবে। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি বাচ্চায় চকাও যেন ডাক্তারের বেশ পরে স্টিথোস্কোপ গলায় ঝুলিয়ে নাঙ্গা তলোয়ার হাতে করে আমায় বলছে, হয় আঙ্গুর দাও, না হয় নেব মাথা। 4 দিনের দিন আব্দুর রহমান তার দৈনিক বুলেটিনের এক বিশেষ সংস্করণ প্রকাশ করে খবর জানালো, বাচ্চা মাইল 10 হটে গিয়েছে। দিন 10 ভেতর শহরের স্কুল, কলেজ, আপিস, আদালত খুলল। আমানুল্লাহ দম ফেলবার ফুরসত পেলেন না, কিন্তু বাচ্চাকে তাড়াতে পেরেও তিনি ভেতরে ভেতরে হার মেনেছেন। দেরেশির আইন নাকচ করে দেওয়া হয়েছে, মেয়ে স্কুল বন্ধ করা হয়েছে, আর রাস্তাঘাট থেকে ফ্রক ব্লাউজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। যেসব মেয়েরা এখন রাস্তায় বেরোন তারা পরেন সেই তাম্বু ধরনের বোরকা। হ্যাট পরার সাহস আর পুরুষ স্ত্রীলোক কারণেই, হয় পাগড়ি নয় পশমের টুপি। যেসব স্কুল কলেজের ছাত্রীরা এই ডামাডোলের বাজারে পালিয়েছিল তাদের ধরে আনবার কোনো চেষ্টা করা হলো না। করার উপায়ও ছিল না, কারণ পুলিশের দল তখনও ফেরার। আসামি ধরবে কে? মৌলানা বললেন, সব শুদ্ধ মিলিয়ে দেখলে বলতে হবে ভালোই হয়েছে। আমানুল্লাহ যদি এ যাত্রা বেঁচে যান তবে বুঝতে পারবেন যে দেরেশি চাপানো, পর্দা তুলে দেয়া আর বৃহস্পতিবারের ছুটির দিন করা এই অনুন্নত দেশের সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার নয়। বাকি রইল শিক্ষা বিস্তার আর শিল্প বাণিজ্যের প্রসার। এই দুটোর বিরুদ্ধে এখনও কেউ কোনো আপত্তি তোলেনি। বিপদ কাটার পর আমানুল্লাহ যদি এই দুটো নিয়ে লেগে যান তবে আর সব আপনার থেকেই হয়ে যাবে। মীর আসলম এসে বললেন, অবস্থা দেখে বিশেষ ভরসা পাওয়া যাচ্ছে না। সিনোয়ারিরা এখনও মারমুখ হয়ে আছে। আমানুল্লাহর সঙ্গে তাদের সন্ধির কথাবার্তা চলছে। তার ভেতরে দুটো শর্ত হচ্ছে, তুর্কি থেকে কাবুলি মেয়ে ফিরিয়ে আনা আর রানী সুরাইয়াকে তালাক দেওয়া। রানী নাকি বিদেশে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে মানিজত খুইয়ে এসেছেন। আমরা বললুম, সে কি কথা? সমস্ত পৃথিবীর কোথাও তো রানী সুরাইয়া সম্বন্ধে এরকম বদনাম রটেনি। ভারতবর্ষের লোক পর্দা মানে, তারা পর্যন্ত রানী সুরাইয়ার প্রশংসা ভিন্ন নিন্দা করেনি। সিনোয়ারিরা এ আজগুবি খবর পেলে কোত্থেকে, আর রটাচ্ছে কোন লজ্জায়? মীর আসলম বললেন, সিনোয়ারি মেয়েরা বিনা পর্দায় ক্ষেতের কাজ করে বটে, কিন্তু পরপুরুষের দিকে আড়নয়নে তাকালেও তাদের কি অবস্থা হয় সে কথা সকলেই জানে। আমানুল্লাহও জানেন। তবে বলো দেখি, তিনি কোন বুদ্ধিতে সুরাইয়াকে বল নাচে নিয়ে গেলেন? জালালাবাদের মতো জঙ্গলি শহরেও 2-1খানা বিদেশি খবরের কাগজ আসে। তাতে ছবি বেরিয়েছে রানী পরপুরুষের গলা ধরে দাঁড়িয়ে আছেন। সমস্ত ব্যাপারটা যে কতদূর মারাত্মক আমানুল্লাহ এখনও ঠিক বুঝে উঠতে পারেননি। তার মা পেরেছেন। তিনি আমানুল্লাহকে পীড়াপিড়ি করছেন সুরাইয়াকে তালাক দেবার জন্যে। রানীমার প্রতি আমার অগাধ ভক্তি। উল্লসিত হয়ে বললুম, রানীমা ফের আসরে নেমেছেন? তাহলে আর কোনো ভাবনা নেই। সিনোয়ারি, খুগিয়ানি, বাচ্চা কাচ্চা সবাইকে তিনি 3 দিনের ভেতর চাটনি বানিয়ে দেবেন। মীর আসলম বললেন, কিন্তু আমানুল্লাহ তার উপদেশে কান দিচ্ছেন না। শুনে অত্যন্ত নিরাশ হলুম। মীর আসলম যাবার সময় বললেন, তোমাকে একটা প্রাচীন ফার্সি প্রবাদ শিখিয়ে যাই। রাজ্য চালনা হচ্ছে সিংহের পিঠে সওয়ার হয়ে জীবন কাটানো। ভেবেচিন্তেই বললুম, জীবন কাটানো অর্থাৎ সে সিংহের পিঠ থেকে এক মুহূর্তের জন্য নানবার উপায় নেই। যতক্ষণ উপরে আছো সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকেও অহরহ সজাগ থাকতে হবে। আমানুল্লাহ সন্ধির কথাবার্তা তুলেছেন, অর্থাৎ সিংহের পিঠ থেকে নেবে 2 দণ্ড জিরোতে চান। সেটি হবার জন্যই সিনোয়ারি সিংহ এবার আমানুল্লাহকে গিলে ফেলবে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে বললুম, কিন্তু আমার মনে হয় প্রবাদটার জন্মভূমি এদেশে নয়।
ভারতবর্ষেই তখ্তকে সিংহাসন বলা হয়। আফগানিস্তানে কি সিংহ জানোয়ারটা আছে? এমন সময় আব্দুর রহমান এসে খবর দিল পাশের বাড়ির কর্নেল এসেছেন দেখা করতে। যদিও প্রতিবেশী, তবু তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়নি। খাতির যত্ন করে বসাতেই তিনি বললেন, লড়াইয়ে যাবার পূর্বে আমার আশীর্বাদ মঙ্গল কামনা ভিক্ষা করতে তিনি এসেছেন। মীর আসলম তৎক্ষণাৎ হাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আমরাও দুহাত তুলে আমেন আমেন বললুম। আব্দুর রহমান তামাক নিয়ে এসেছিল, সেও মাটিতে বসে প্রার্থনায় যোগ দিল। কর্নেল চলে গেলেন। মীর আসলম বললেন, পাড়া প্রতিবেশীর কাছে আশীর্বাদ ও ক্ষমা ভিক্ষা করে যুদ্ধযাত্রা করা আফগানিস্তানের রেওয়াজ। আক্রমণের প্রথম ধাক্কায় বাচ্চা কাবুল শহরের উত্তর প্রান্তের শহর আরায় ঢুকতে পেরেছিল। সেখানে হবিবিয়া স্কুল। ডাকাত দলের অগ্রভাগ, বাংলা আগডুম ডাকডুম ছড়ার তারাই অগ্রডোম বা ভ্যানগার্ড, স্কুলের হোস্টেলে প্রথম রাত কাটায়। বেশিরভাগ ছেলেই ভয়ে পালিয়েছিল। শুধু বাচ্চার জন্মস্থান কুহিস্তানের ছেলেরা দেশের ভাই শুকুর মোহাম্মদের প্রতীক্ষায় আগুন জেলে তৈরি হয়ে বসেছিল। ডাকাতরা হোস্টেলের চাল চর্বি দিয়ে পোলাও রাঁধে, স্কুলের বেঞ্চি টেবিল, স্টাইনগাস ভলাস্টনের মোটা মোটা অভিধান, ছেলেদের ক্লাসের পাঠ্য বই খাতাপত্র দিয়ে উনুন জ্বালায়। তবে সবচেয়ে নাকি তারা পছন্দ করেছিল ক্যাম্বিস আর কাঠের তৈরি রোল করা মানচিত্র। আমানুল্লাহ কাফির, পুঁথিপত্র কাফেরি, চেয়ার টেবিল কাফেরি সরঞ্জাম, এইসব পুড়িয়ে নাকি তাদের পুণ্য সঞ্চয় হয়েছিল। ডাকাতেরও ধর্মজ্ঞান আছে। হোস্টেলের ছেলেরা যদিও কাফির আমানুল্লাহর তালিম পেয়ে কাফির হয়ে গিয়েছে, তবু তারা তাদের অভুক্ত রাখেনি। শুধু খাওয়ার সময় একটু অতিরিক্ত উৎসাহের চোটে তাদের পিঠে দু চারটে লাথি চাঁটি মেরেছিল। বাচ্চার দূরসম্পর্কের এক ভাগিনা নাকি হস্টেল বাসিন্দা ছিল, সে মামার হয়ে ফপর দালালি করেছে। তবে বাচ্চার পলায়নের সময় অবস্থা বিবেচনা করে কাফিরি তালিম ত্যাগ করে পালিয়ে গিয়ে গাজিত্ব লাভ করেছে। বাড়ি ফেরার সময় দেখলুম ছোট ছোট ছেলেরা রাস্তা থেকে বুলেটের খোসা কুড়োচ্ছে। খবর পেলুম ব্রিটিশ রাজদূত স্যার ফ্রান্সিস হামফ্রিসের মতে কাবুল আর বিদেশিদের জন্য নিরাপদ নয়, তাই তিনি আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এদেশ থেকে সরিয়ে ফেলবার বন্দোবস্ত করেছেন। আমানুল্লাহ সহজেই সম্মতি দিয়েছেন, কারণ তিনিও চাননি যে বিদেশিরা আফগানিস্তানের এই ঘরোয়া ব্যাপারে অনর্থক প্রাণ দেয়। কাবুল বাকি পৃথিবী থেকে তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে অ্যারোপ্লেনের বন্দোবস্ত করা হয়েছে। অ্যারোপ্লেন এলো, প্রথমে মেয়েদের পালা। ফরাসি গেল, জার্মান গেল, ইতালীয় গেল, পোল গেল, এক কথায় দুনিয়ার অনেক জাতের অনেক স্ত্রীলোক গেল, শুধু ভারতীয় মেয়েদের কথা কেউ শুধাল না। অ্যারোপ্লেনগুলো ভারতীয় অর্থে কেনা, পাইলটরা ভারতীয় তনখা খায়, অথচ সবচেয়ে বিপদাপন্ন ভারতীয় মেয়েরাই। অন্যান্য স্ত্রীলোকেরা আপন আপন লিগেশনের আশ্রয়ে ছিল, কিন্তু ভারতীয়দের দেখে কে? প্রফেসর, দোকানদার, ড্রাইভারের বউকে ব্রিটিশ লিগেশনে স্থান দিলে স্যার ফ্রান্সিস বিদেশি সমাজে মুখ দেখাবেন কি করে? বামুনের জাত গেলে প্রায়শ্চিত্ত আছে, আর মুসলমানের তো জাত যায় না। কিন্তু ইংরেজের জাতিভেদ বড় ভয়ঙ্কর জিনিস। তার দেশে যেরকম কাগজে কলমে লেখা আইনে বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল প্রেয়ার বুকে আপ্তবাক্য হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। অথচ সে জাতিভেদ রবীন্দ্রনাথের ভূতের কানমলার মতো। সে কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে চলে না নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দর্শন অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত হন, মার্কসিজমের দিগ্বিজয়ী কৌটিল্যই হন, অথবা কয়লার খনির মজুরি হন, এই কানমলা স্বীকার করে হাউস অব লর্ডসে না পৌঁছানো পর্যন্ত দর্শন মিথ্যা, মার্কসিজম ভুল, শ্রমিক সংঘের দেওয়া সম্মান ভণ্ডুল। যে এই কানমলা স্বীকার করে না, ইংরেজের কাছে সে আধা পাগল। তার নাম বার্নার্ড শ। বাড়াবাড়ি করছি? মোটেই না। ধান ভান্তে শিবের গীত? তাও নয়। বিপ্লব, বিদ্রোহ, রক্তপাত, রাহাজানি মাত্রই রুদ্রের তাণ্ডব নৃত্য। এতক্ষণ সে কথাই হচ্ছিল, এখন তার নন্দী ভৃঙ্গী সংবাদের পালা। ইংরেজের এই আভিজাত্য, এই স্নবারি ছাড়া
অন্য কোনো কিছু দিয়ে ব্রিটিশ রাজদূতের মনোবৃত্তির যুক্তিযুক্ত অর্থ করা যায় না। ব্রিটিশ লিগেশনের যা আকার, তাতে কাবুলের বাদবাকি সবকটা রাজদূতাবাস অনায়াসে ঢুকে যেতে পারে। একখানা ছোটখাটো শহর বললেও অত্যুক্তি করা হয় না। নিজের জলের কল, ইলেকট্রিক পাওয়ার হাউস, এমনকি ফায়ার ব্রিগেড পর্যন্ত মজুদ। শীতকালে সাহেব সুবোদের খেলাধুলার জন্য চা বাগানের পাতা শুকাবার ঘরের মতো যে প্রকাণ্ড বাড়ি থাকে, তারই ভেতর সমস্ত ভারতীয় আশ্রয় প্রার্থিনীর জায়গা হতে পারত। আহারাদি, ব্রিটিশ লিগেশন কাবুল থেকে পালিয়ে আসার সময় যে টিনের খাদ্য ফেলে এসেছিল, তাই দিয়ে মেয়েদের পাকা 6 মাস চলতে পারত। ফ্রেঞ্চ লিগেশনের যে মিনিস্টারকে বেনোয়া সাহেব রসিকতা করে সিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগেশন বলতেন, তিনি পর্যন্ত আশ্রয়প্রার্থী ফরাসিদের মন চাঙ্গা করার জন্যে ভাণ্ডার উজাড় করে শ্যাম্পেন খাইয়েছিলেন। ডাক্তার আসে না, অন্ন জুটছে না, পথ্যের অভাব, দায় নেই, আসন্ন প্রসবার আশ্রয় জুটছে না, তাকে ফেলে ভারতীয় পয়সায় কেনা হাওয়াই জাহাজ ভারতবর্ষে যাচ্ছে ইংরেজ, ফরাসি, জার্মান সকল জাতের মেম সাহেবদের নিয়ে। হে দ্রৌপদী স্মরণ, চক্রধারণ, এ দ্রৌপদী যে অন্তঃসত্ত্বা। উত্তর দিক থেকে কাবুল শহর আক্রমণ করতে হলে ব্রিটিশ রাজদূতাবাস অতিক্রম করে আরও 1 মাইল ফাঁকা জায়গা পেরোতে হয়। বাচ্চা তাই করে শহরারা হোস্টেলে পৌঁছেছিল। সুবে আফগানিস্তান জানে, সে সময় পাক্কা 4 দিন ব্রিটিশ রাজদূতাবাস তথা মহামান্য স্যার ফ্রান্সিসের জীবন বাচ্চার হাতের তেলোয় পুঁটি মাছের মতো 1 গণ্ডুষ জলে খাবি খাচ্ছিল। বাচ্চা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে লিগেশনকে কচুকাটা করতে পারত। একটু ঔদাসীন্য দেখালেই তার উদ্গ্রীব সঙ্গীরা সবাইকে কতল করে বাদশাহী লুট পেত। কিন্তু জলকঙ্করাবাহীর তস্করপুত্র অভিজাত তনয়ের প্রাণদান করল। তবু দস্যুদত্ত করুণালব্ধ সে প্রাণ বিপন্না নারীর দুঃখে বিগলিত হল না। গল্প শুনেছি, জর্জ ওয়াশিংটন তার নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে এক নিগ্রো হ্যাট তুলে দুজনকে নমস্কার করল। ওয়াশিংটন হ্যাট তুলে প্রতি নমস্কার করলেন, কিন্তু নাতি নিগ্রোকে তাচ্ছিল্য করে নমস্কার করল না। জর্জ ওয়াশিংটন নাতিকে বললেন, নগণ্য নিগ্রো তোমাকে ভদ্রতায় হার মানালো। দয়া দাক্ষিণ্যে, করুণা ধর্মে মহামান্য সম্রাটের অতিমান্য প্রতিভু হিজ এক্সেলেন্সি লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিসকে হার মানালো ডাকুর বাচ্চা। চিরকুট পেলুম, দেমিদফ লিখেছেন রাশিয়ান এম্বাসিতে যেতে। এরকম চিঠি আর কখনো পাইনি, কারণ কোনো কিছুর দরকার হলে তিনি নিজেই আমার বাড়িতে উপস্থিত হতেন। চেহারা দেখেই বুঝলুম কিছু একটা হয়েছে। দোরের গোড়াতেই বললুম, কি হয়েছে? দেমিদফ কোনো উত্তর না দিয়ে আমাকে ঘরে এনে বসালেন। মুখোমুখি হয়ে বসে 2 হাত 2 জানুর উপর রেখে সোজা মুখের দিকে তাকিয়ে বললেন, বলসফ মারা গিয়েছেন। আমি বললুম, কি? দেমিদফ বললেন, আপনি জানতেন যে বিদ্রোহ আরম্ভ হতেই বলসফ নিজের থেকে আমানুল্লাহর কাছে উপস্থিত হয়ে বাচ্চায় সকাবের দলের উপর এরোপ্লেন থেকে বোমা ফেলার প্রস্তাব করেন। কাল বিকেলে আমি ভাবছি বলসফ কিছুতেই মরতে পারে না, অবিশ্বাস্য। কাল বিকেলে অন্য দিনের মতো বোমা ফেলে এসে এম্বাসির ক্লাব ঘরে দাবা খেলতে বসেছিলেন। ব্রিচেসের পকেটে ছোট্ট একটি পিস্তল ছিল। বাঁ হাত দিয়ে ঘুঁটি চালাচ্ছিলেন, ডান হাত পকেটে রেখে পিস্তলের ঘোড়াটা নিয়ে খেলা করছিলেন। জানেন তো বলসফের স্বভাব, কিছু একটা নাড়াচাড়া না করে বুঝতে পারতেন না। হঠাৎ ট্রিগারে একটু বেশি চাপ পড়তেই গুলি পেটের ভেতর দিয়ে হৃৎপিণ্ডের কাছ পর্যন্ত চলে যায়। ঘণ্টা 6 বেঁচেছিলেন, ডাক্তার কিছু করতে পারলেন না। আমার তখন কিছুতেই বিশ্বাস হচ্ছে না বলসফের মতো বটগাছ কি করে বিনা ঝড়ে পড়ে যেতে পারে। এত লড়াই লড়ে, এত জখম কাটিয়ে উঠে শেষে নিজের হাতে। দেমিদফ বললেন, আপনার খুব লাগবে আমি জানতুম, তাই সংক্ষেপে বললুম। আর যদি কিছু জানতে চান? আমি বললুম, না। চলুন দেখতে যাবেন। আমি বললুম, না। বাড়ি যাবার জন্য উঠলুম। মাদাম তাড়াতাড়ি আমার সামনে পথ বন্ধ করে বললেন, এখানে খেয়ে যান। আমি বললুম, না।
টেনিস কোর্টের পাশ দিয়ে বেরোবার সময় হঠাৎ যেন শুনতে পেলুম বলশফের গলা, যদ্রাস ভুইয়েতে, মই প্রিয়াতেল। এই যে বন্ধু, কিরকম? চমকে উঠলুম। আমার মন তখনও বিশ্বাস করছে না বলশফ নেই। এই টেনিস কোর্টেই তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, আর এই যে দেউড়ি দিয়ে বেরোচ্ছি, এরই ভেতর দিয়ে কতবার তার সঙ্গে বেড়াতে বেরিয়েছি। বাড়ি এসে না খেয়ে ঘুমিয়ে পড়লুম। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার অজানাতে মন সমস্ত রাত বলশফের কথা ভেবেছে। ঘুম ভাঙতে যেন শুধু সচেতন হলুম। মনে পড়ল তার সঙ্গে শেষ কথাবার্তা। ঠাট্টা করে বলেছিলুম, তুমি আমানুল্লাহর হয়ে লড়ছ কেন? আমানুল্লাহ রাজা, বাচ্চার দল প্রোলেতারিয়েস্ট অব দ্য প্রোলেতারিয়া। তোমার উচিত বাচ্চার দলে যোগ দিয়ে লড়া। বলশফ বলছিল, বাচ্চা কি করে প্রোলেতারিয়া হল? সেও তো রাজার মুকুট পরে এসেছে। রাজায় রাজায় লড়াই। এক রাজা প্রগতিপন্থী, আরেক রাজা প্রগতির শত্রু। চিরকাল প্রগতির জন্য লড়েছি, এখনও লড়ছি। তা সে ত্রৎস্কির নেতৃত্বেই হোক আর আমানুল্লাহর আদেশেই হোক। আমানুল্লাহর সেই চরম দুর্দিনে সব বিদেশিদের মধ্যে একমাত্র বলশফের কর্তৃত্বে রাশিয়ান পাইলটরাই তাকে সাহায্য করেছিল। বাচ্চা জিতলে তাদের কি অবস্থা হবে সে সম্বন্ধে একদম পরোয়া না করে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতব আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ 11 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।